আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে যে ভাষাটা লিখতে হবে সেটা হলো, এটা হলো আমাদের সফট কাগজ। সফট কাগজের ক্ষেত্রে এটা হলো আমাদের এক্স অক্ষ এবং এদিকে হলো আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে, যে মনে করি সফট কাগজের এক্স অক্ষে, তাহলে আমরা এটা লিখে নিই যে মনে করি আমাদের হলো সফট কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান হলো আমাদের ব্যবধান যত আছে ঠিক তত ধরতে হবে। আমাদের 44 থেকে 48 পর্যন্ত ব্যবধান হলো 5, তাহলে আমরা ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান হলো 5 একক ধরব। আমরা একটু খেয়াল করি, এটা হলো আমাদের সফট কাগজ। সফট কাগজের এই যে ছোট ছোট বর্গগুলো আছে, এই ছোট ছোট বর্গকে বলা হয় এক একটা ক্ষুদ্রতম বর্গ। তাহলে আমরা যখন এটা আয়তলেখ অঙ্কন করব, সেক্ষেত্রে আমাদের মনে করি সফট কাগজের এক্স অক্ষে, অর্থাৎ এই দিকে এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের, অর্থাৎ ছোট ছোট বর্গের ছোট ছোট যে ঘরগুলো আছে, এই ক্ষুদ্রতম বর্গের 5 ঘর, অর্থাৎ এইখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের 5 ঘর আছে। এই 5 ঘর সমান হলো আমরা কত একক লিখব? 5 একক লিখব, অর্থাৎ 1 ঘর সমান একক। এটা আমাদের আরেকটু সহজভাবে যদি আমি বলি, তাহলে আমাদের মনে করি সফট কাগজের ক্ষুদ্রতম এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান 5 একক, অর্থাৎ আমাদের ঘর 5টা সবসময় ফিক্সড থাকবে। যদি আমাদের ব্যবধানটা যদি 5 হয়, তাহলে আমরা 5 ঘর সমান 5 একক লিখব। যদি আমাদের ব্যবধানটা অর্থাৎ শ্রেণীব্যাপ্তি ব্যবধানটা যদি 10 হয়, তাহলে 5 ঘর সমান 10 একক লিখব। যদি আমাদের ব্যবধানটা 6 হয়, তাহলে 5 ঘর সমান আমরা কত একক লিখতে পারি? 6 একক লিখতে পারি। যদি ব্যবধান আমাদের 10, 15, 20 হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে ব্যবধানটা আমরা কত লিখতে পারি? 15 লিখতে পারি। অর্থাৎ আমাদের ঘরটা ফিক্সড থাকবে আমরা যদি অ্যাকুরেটভাবে আঁকাইতে চাই, এবং যদি আমাদের অত কঠিনভাবে যদি আমরা না ভাবি যে আমাদের ক্ষুদ্রতম বর্গের 5 ঘরটা ঠিক থাকবে, আর এই 5 ঘর সমান যত একক ধরবো, অর্থাৎ এটা ব্যবধানের উপর ডিপেন্ড করবে। যদি ব্যবধান যদি আমাদের 5 ব্যবধান থাকে, তাহলে 5 ঘর সমান 5 একক ধরবো। যদি 10 ব্যবধান থাকে, 5 ঘর সমান 10 একক ধরবো। যদি 15 ব্যবধান থাকে, 5 ঘর সমান 15 একক ধরবো। যদি 6 ব্যবধান থাকে, তাহলে 5 ঘর সমান 6 একক ধরবো। 6 একক ধরে আমরা কি বসাবো? এক্স অক্ষে সবসময় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। 6 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং আমাদের এইদিকে যে অক্ষটা আছে এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এবং আমাদের ওয়াই অক্ষে ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান হলো 1 একক ধরো। 1 ঘর সমান 1 একক ধরে ওয়াই অক্ষে সবসময় আমরা গণসংখ্যা বসাবো। তাহলে 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো। এরপর আমাদের যে লাইনটা লিখতে হবে, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হলো আমাদের 43.5 থেকে শুরু। তার মানে আমাদের 43.4 পর্যন্ত এই সংখ্যাগুলো দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে সফট কাগজের আমরা যে এই যে ঘরটা আছে, এইখান থেকে অর্থাৎ মূলবিন্দু থেকে আমাদের এখান থেকে ভাঙা চিহ্ন দিতে পারি অথবা শেষ চিহ্ন দিতে পারি। তাহলে এই ভাষাটা আমরা এইভাবে লিখব যে সফট কাগজে আমাদের 2টা চিহ্ন ব্যবহার করতে পারি। আমরা এরকম হলো ভাঙা চিহ্ন দিতে পারি, অথবা আমরা কি করতে পারি? এরকম শেষ চিহ্ন দিতে পারি। এখানে 2টার যে কোনো একটা দেব। যে সফট কাগজে এই চিহ্ন দ্বারা আমাদের শূন্য হতে আমাদের যেহেতু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 43.5 থেকে শুরু, তার মানে 43.5 আগের যে ঘর সেটা 43.4। তাহলে আমরা লিখব 0 থেকে আমাদের 43.4 পর্যন্ত বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা আবার দেখি, আমাদের সারণীতে হতে আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের মূলত 3টা কলাম হবে। একটা হলো শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং হলো গণসংখ্যা।
আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা আছে এটা থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা বের করব সেটা আমাদের নিম্ন সীমা থেকে 0.5 কম এবং উচ্চ সীমা থেকে 0.5 বেশি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাই নিম্ন সীমা থেকে 0.5 কম এবং উচ্চ সীমা থেকে 0.5 বেশি এইভাবে নির্ণয় করে ফেলছি। গণসংখ্যা তো আমাদের যেটা দেওয়া ছিল সেটাই লিখলাম। এরপর হলো আমাদের আয়তলেখ অঙ্কনের যে ভাষাটা আমরা ব্যবহার করতে পারি, আমাদের লিখতে পারি যে আয়তলেখ অঙ্কন। মনে করি ছক কাগজ, আমাদের এটা হলো আমাদের ছক কাগজ। ছক কাগজের এইদিকে হলো এক্স অক্ষ এবং এইদিকে হলো ওয়াই অক্ষ। তাহলে সেটা আমরা লিখতে পারি যে মনে করি ছক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের 5 ঘর সমান আমাদের হলো 5 একক। কারণ এই 5 এককটা আমাদের ডিপেন্ড করবে হলো ব্যবধানের উপরে। যদি ব্যবধানটা যদি 5 থাকে তাহলে 5 ঘর সমান 5 একক ধরবো। ব্যবধান যদি বেশি থাকে তাহলে 5 ঘর সমান, যদি 10 থাকে তাহলে 10 ধরবো। 5 ঘর সমান 5 একক ধরে আমরা এক্স অক্ষে হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো এবং ওয়াই অক্ষে, অর্থাৎ এই ওয়াই অক্ষে আমাদের সাধারণত 1 ঘর সমান 1 একক ধরবো। যদি আমাদের এই গণসংখ্যা যদি এখানে আমরা যদি একটু কাউন্ট করে দেখি যে এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 পর্যন্ত আমাদের গণসংখ্যা কিন্তু লিখতে পারবো। যদি এখানে গণসংখ্যা যদি 40-এর বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 1 ঘর সমান 2 একক ধরতে পারি। কিন্তু যেহেতু আমাদের এখানে গণসংখ্যা সর্বোচ্চ 19, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যে 1 ঘর সমান 1 এককই ধরবো। তাহলে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গে 1 ঘর সমান একক ধরে গণসংখ্যা বসে আমরা কি করলাম, আয়তলেখ অঙ্কন করা হলো। এরপর আমরা লিখব হলো ছক কাগজের আমাদের যে প্রথম, যেহেতু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 0 থেকে 43.5 পর্যন্ত ছিল না, সেই কারণে এখানে হলো এই যে ভাঙা ভাঙা চিহ্ন দিতে পারি অথবা আমরা সেট চিহ্ন দিতে পারি। কেউ যদি মনে করে যে সেট চিহ্ন দেবে সেটাও দিতে পারে, কেউ যদি মনে করে এইভাবে ভাঙা ভাঙা চিহ্ন দিবে সেটাও পারে। তবে যে কোনো একটা দিতে হবে, হয় সেট চিহ্ন দিতে হবে অথবা ভাঙা ভাঙা চিহ্ন দিতে হবে। তাহলে ছক কাগজে এই চিহ্ন দ্বারা আমাদের 0 হতে আমাদের 43.4 পর্যন্ত বোঝানো হয়েছে। এরপর দেখো আমরা এইখানে যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা এখান থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখব এবং এই দিকে হলো আমরা গণসংখ্যা লিখব। তাহলে আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লিখি তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা ছিল এখানে হলো 43.5, তারপর 48.5। তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা ঠিক এইখানে এইভাবে লিখে দেব। আমাদের যদি এইভাবে লিখতে যদি অসুবিধা হয় তাহলে আমরা গ্রাফ পেপারে এইভাবেও লিখতে পারি। তাহলে এটা আমাদের শুরু হলো 43.5, তাহলে আমরা লিখি 43.5, তারপর আমাদের হলো 48.5, তারপর আমাদের হলো 53.5, তারপর আমাদের হলো 58.5, তারপর আমাদের হলো 63.5, পরে হলো আমাদের 68.5, পরে হলো আমাদের 73.5। আমরা ঠিক এই যে গাঢ় যে দাগগুলো আছে এই দাগে সোজাসুজি অর্থাৎ দাগের উপরে মাঝামাঝিতে লিখব যাতে আমাদের আয়তলেখটা সঠিকভাবে আঁকতে পারি। এরপর আমরা যদি একটু সারণীর দিকে তাকাই, যে সারণী থেকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ছিল এবং হলো গণসংখ্যা ছিল। সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা থেকে মূলত আমরা কি করব, আমরা আয়তলেখটা অঙ্কন করব। দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 43.5 থেকে আমাদের 48.5, যেখানে গণসংখ্যা ছিল কত, 4। তাহলে আমাদের এই যে 43.5 থেকে আমাদের 48.5, গণসংখ্যা কত ছিল, 4। তার আগে আমরা এই গণসংখ্যা এখানে আমাদের এই দাগ থেকে এই ঘর পর্যন্ত আমরা যদি একটু ভালো করে দেখি, এই প্রত্যেকটা ঘরে হলো ডিস্টেন্স আমাদের 5, অর্থাৎ এই ঘর থেকে এই পর্যন্ত হলো 5। তাহলে এই দিকে হলো আরও 5, তাহলে টোটাল হয়ে গেল 10। এই দিকে হলো আরও 5, তাহলে 15। এই দিকে আরও 5, তাহলে আমাদের টোটাল হয়ে গেল 20। যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ 19 পর্যন্ত আছে, তারপর আমাদের 20 পর্যন্ত লিখলে পারে হবে। এরপর আমরা যদি একটু দেখি 43.5 থেকে 48.5, যেখানে গণসংখ্যা ছিল 4। তাহলে আমরা 43.5 থেকে 48.5 গণসংখ্যা আমরা গুনে যাব। আমরা কখনো দাগ গুনবো না, আমাদের গুনতে হবে ঘর। তাহলে 1, 2, 3, 4। তাহলে এই যেটা আমরা মার্ক করব, তারপরে এটা আমরা স্কেল ধরে সুন্দর করে এই ঘরগুলো যোগ করে দেব। তাহলে একটা আয়তলেখ হয়ে গেল, একটা অংশ হয়ে গেল। এরপর আমাদের যেটা ছিল 48.5 থেকে আমাদের 53.5, যেখানে গণসংখ্যা ছিল হলো 11। তাহলে 48.5 থেকে 53.5 আমাদের গণসংখ্যা 11। তাহলে 11 যদি হয় তাহলে এইখান থেকে এতটুকু হলো 5, এতটুকু হলো 10 এবং এইখানে আরেকটা ঘর যেটা হলো 11। এরপর আমরা কি করব, আমাদের সুন্দর করে স্কেল ধরে এইগুলান আমরা কি করব, সোজা করে দাগ দিয়ে দিব। তাহলে এইটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে যেটা আছে
আমাদের 53.5 থেকে 58.5, এখানে গণসংখ্যা ছিল হলো 13। তাহলে আমাদের 53.5 থেকে 58.5, গণসংখ্যা আমাদের উপরের দিকে 13 ঘর পর্যন্ত যাইতে হবে। তাহলে এতটুকু গেলে আমরা 5 ঘর, এতটুকু 5 ঘর, তাহলে 10 ঘর হয়ে গেল। তারপরে এই যে 11, 12, 13, তারপর আমরা এই ঘরটা আমরা নিলাম। তারপর এটা আমরা স্কেল ধরে সুন্দর করে আমরা কি করে দিব, সোজা করে দাগ দিয়ে দিব। এরপর আমাদের ছিল 58.5 থেকে আমাদের 53.5, যেখানে গণসংখ্যা ছিল 19। তাহলে 58.5 থেকে আমরা যদি 53.5 লিখি, এখানে গণসংখ্যা যদি 19 থাকে, তাহলে এখান থেকে আমাদের 5, এতটুক 10, এতটুক হলো 15, আর এই যেখানে 16, 17, 18, 19, এই ঘর পর্যন্ত আমাদের গণসংখ্যা হলো 19। তারপরে এটা আমরা সোজা করে পুরোটা দাগ দিয়ে দিব। এটা অবশ্যই স্কেল ধরে দিয়ে দাগ দিতে হবে, কারণ স্কেল দিয়ে দাগ দিলে আমাদের দাগটা সোজা হবে। আর আমরা যদি হাত দিয়ে দাগটা নিই, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা বাঁকা হয়ে যায়, যেটা হলো আমাদের আয়তলেখের সৌন্দর্যটা নষ্ট করে ফেলে। এরপর আমাদের যেটা ছিল 63.5 থেকে আমাদের 68.5, 63.5 থেকে 68.5 এর গণসংখ্যা ছিল 8। তাহলে এখান থেকে এতটুকু হলো 5, 6, 7, 8, তাহলে এই যেটা আমরা 63.5 থেকে 68.5 লিখে ফেলাম। এটা আমরা সোজা করে দাগ দিয়ে দিব। এরপর আমাদের যেটা হয়ে গেছে 68.5 থেকে 73.5, তাহলে 68.5 থেকে 73.5 এর গণসংখ্যা ছিল 5। তাহলে আমরা এখানে 5 ঘরে দাগ দিই, দাগ দিয়ে এটা সুন্দর করে সোজা করে দাগ দিই। এইটাই হলো আমাদের আয়তলেখ। আয়তলেখ আঁকার পরে যে কাজটা করতে হবে, যেহেতু এইদিকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখে দিছি, তাহলে এখানে এই কথাটা আমরা লিখে দিব যে বিচ্ছিন্ন আমাদের শ্রেণীসীমা। আর এদিকে যেহেতু আমরা গণসংখ্যা লিখে ফেলছি, তাহলে এদিকে লিখবো আমাদের গণসংখ্যা। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন আয়তলেখ আঁকবো, অথবা আমাদের গণসংখ্যা বহুভুজ, অথবা আমরা অজীবী রেখা যেটাই আঁকি না কেন, আমাদের অবশ্যই আমাদের গ্রাফ পেপারে বা গ্রাফ কাগজে আমাদের অবশ্যই কী করতে হবে, পেন্সিল দিয়ে লিখতে হবে। এখানে কখনো কলম দিয়ে লেখা যাবে না। যদি তোমরা কলম দিয়ে লেখো, তাহলে সেক্ষেত্রে সেখানে 0 পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাহলে এরপর আমরা গ্রাফ যেটা হয়ে গেছে, হওয়ার পর আমরা কখনোই এটা এই অঙ্কের উপরে স্টেপলার করব না, কারণ অনেক সময় আমরা যদি অঙ্কের উপর স্টেপলার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়, আমাদের যে শিক্ষকগণ এই খাতাগুলো দেখবে, সেই শিক্ষকদের খাতাতে বারবার এরকম কি উল্টা করে দেখতে হয়। তাহলে এটা অনেকটা একটু বিব্রতকর অবস্থা, অথবা একটু দেখতেও খারাপ লাগে। আমরা কি করব, প্রয়োজনে এই পৃষ্ঠা যদি আমাদের ফাঁকা যদি না থাকে, তাহলে এরকম সাদা পেজে এই পৃষ্ঠা আমরা এখানে সুন্দর করে নিয়ে এখানে আমরা স্টেপলার করে নেব। এবং মনে রাখতে হবে যে আমরা যেখানে গ্রাফ হলো আঁকাবো, এবং গ্রাফের এই কাগজের নিচে যাতে কোনো লেখা না থাকে, তারপর আমরা যদি কোনো প্রশ্ন লেখা দরকার পড়ে, তাহলে আমরা পরের এইখান থেকে সেই প্রশ্নটা লিখব। আর যদি এটা অনেক সময় গ্রাফটা বড় হয়ে যায়, খাতার সমান হয় না, তাহলে আমরা কী করবো, সুন্দর করে এই গ্রাফটা ঠিক এরকম ভাঁজ করে দেবো, যাতে দেখতে আমাদের সুন্দর লাগে।